রোজার নয়ন ক্রমশ অশ্রু সজল হলো। অনুভূত হলো তার বাম চোখের কোণ বেয়ে ক্ষীণ এক অশ্রুধারা নেমে যাচ্ছে। আসমান দৃশ্যটি পর্যবেক্ষণ করলো। তীর তীর করে কাঁপছে রোজার অধর। প্রবল আবেগ নিয়ন্ত্রণের চেষ্টায় কাঁধে চেপে বসা আঙুল সমূহ আসমানের শার্টের অংশ খামচে ধরে মুঠো পাকেও রেখেছে। সামান্য শব্দ করে হাসলো আসমান, অতি ক্ষীণ হাসি। ভালোবাসি। বাবা ভাব- রোজা সইতে না পেরে তৎক্ষণাৎ বিপরীত ভালোবাসি উচ্চারণ করতে চাইলো, সম্ভব হলো না। এক লহমায় আসমানের অধর জোড়া তার অধরের উপর নিজের অধিকার হাসিলই করলো। তীব্র আবেশে রোজা নয়ন পলক বুঝে এলো, নিজেকে সমর্পণ করলো সে স্বামীর অনুভবে সাগ্র হয়ে। আজ আসমানের স্নেহের মাঝে অদ্ভুত এক মায়া, এক প্রজ্বলিত প্রাণের সঞ্চার অনুভূত হচ্ছে। থেমে নেই তার চন্দ্র, প্রশ্বাস গ্রহণের সময়টুকু পর্যন্ত দিতে নাড়াচ্ছে। বারংবার স্পর্শ, কখনো অদরে কখনো বা উষ্ঠে, এবং প্রত্যেক স্পর্শের মাঝে ফিসফিসে কণ্ঠস্বরে আবেদন, একটি মাত্র শব্দ, ভালোবাসি। মাথার পেছনে আসমানে হাতের আঙুল সমূহ শক্তভাবে আঁকড়ে ধরল রোজাকে। ক্রমশই নিঃশ্বাস রুদ্ধ হয়ে আসছে তার প্রেয়সী অনুভব করে কয়েক সেকেন্ডের জন্য বিরতি দিল আসমান, শুধুমাত্র আবারও উচ্চারণ করতে। ভালোবাসি। অতঃপর তার স্নেহ অভিযান জারি রইল। নিজেকে কিছুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। রোজার সম্মুখে গোটা পৃথিবী বিলীন ঘটেছে, রয়েছে শুধুমাত্র এবং সে তার আসমান। ঠিক কতক্ষণ অতিক্রান্ত হয়েছে ধারণার নেই। অবশেষে ক্ষণিকের ক্ষান্ত দিয়ে আসমান যখন রোজাকে মুক্ত করে মুখ তুলে তাকালো, তখনই উভয়ে কিঞ্চিৎ হাঁপাচ্ছে। দৃষ্টি মেলে তাকাতেই আসমানের শুভ্রতায় ঘেরা চেহারা নজরে এলো। উজ্জ্বল ফ্যাকাশে ত্বক জুড়ে তার প্রগাঢ় লালিমা প্রস্ফুটিত হয়েছে। কপালে ছড়িয়ে থাকা ছোট ছোট চুলের গোছা লেপ্টে রয়েছে চিকচিকে ঘামের বিন্দুতে। শার্টের কলার বোতাম দুটো উন্মুক্ত থাকায় শুভ্রতায় ঘেরা বুকের অংশ নজরে আসছে স্পষ্ট। উঠানামা করছে তা দারুণভাবে, নিঃশ্বাস প্রশ্বাসের তরুণ। অদ্ভুত সুন্দর লাগছে প্রিয়তমকে এমন রূপে। রোজা না পারতে একটি হাত তুলে ছুঁয়ে দিল আসমানের কপল। দাগের স্থানে বুলিয়ে আনলো বৃদ্ধা গুল। অপরদিকে অমানিসা দৃষ্টি আবদ্ধ তার মুখপানে। সঠিকভাবে বলতে গেলে তার সদ্য স্পর্শকৃত অধর জুড়ে জলজল করছে তার রশ্মির প্রতিফলন ঘটিয়ে। বড় বিহায়া দৃষ্টিপাত তাতে। কেমন যেন অনুভূত হলো বুকের মাঝে অজান্তে অ্যাডমাস অ্যাপেল ছেউ খেলিয়ে একটি শক্ত ঝোঁক করথকরণ করতে বাধ্য হলো আসমান। দৃশ্যটি এক দৃষ্টে অবলোকন করল রোজা। এক প্রবল টান অনুভূত হলো হৃদয়। স্বয়ংক্রিয়ভাবে মাথা উত্তোলিত করে নিকটবর্তী হলো সে। আসমানের গ্রীবার ফুলে ওঝা অংশ জুড়ে ছুঁয়ে দিল নিজের অধর শক্তভাবে। চোখ বুজে ফেল আসমান। ফ্রিজোরা কুঞ্চিত হয়ে এলো তার। রোজার স্নেহের স্পর্শ তার গ্রীবা জুড়ে প্রবাহিত হতে থাকলো। শিরশিরে অনুভবে কাঁপলো অমানিসা। মেঝেতে আঙুল সমূহ আঁকড়ে বসলো আবেগের তাড়নায়। রোজা সরে আসতে দীর্ঘ এক নিঃশ্বাস ফেল আসমান। দাঁতের মাঝে নিজ অধরে কামড়ে ধরল। নয়ন মিলে এক অব্যক্ত গভীরতম দৃষ্টিতে তাকালো প্রেয়সীর দিকে। গাড়ির পাশ বেয়ে তার চিকচিকে দুটি ছড়িয়ে গড়িয়ে নামলো একটি ঘামের ফোঁটা। ঝুঁকে রোজার কপালে কপাল ছুঁয়ে আবেশিত কণ্ঠে আসমান বিড়বিড় করল, বিধ্বংসী রমণী। লোভনীয় পুরুষ। কর্ণগোচর হতে প্রচলিত হলো আসমানের নয়ন জোড়া। খিলখিল করে হাসলো রোজা। উষ্ণতা আবহ ক্ষণে ক্ষণে কম্পিত হলো তার শরীর। অমানিসে তাতে তির্যক হাসলো, মাথা কাত করে সুত হলো। মেঝেতে ঠান্ডা লাগছে, বিছানা ফাঁকা আছে, যাওয়া যাক। দ্বিগুণ শব্দ করে হাসলো রোজা। আমি বুঝি না তোমার কণ্ঠে এরকম কথা কেন এতটা নিষ্পাপ শোনায়। এবার হাসলো আসমানও। অর্ধাঙ্গিনী নাকে নাক ঘষে জানালো, কারণ আমি চাই। আসমান ভাই। অতর্কিত নিজের কল্পনার দুনিয়া থেকে বাস্তবে পদার্পণ করতে বাধ্য হলো আসমান। গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে পাশে তাকাতে নিহাতকে আবিষ্কার করলো। নিজের রিভলভারে ম্যাগজিন ভরে সচেতন দৃষ্টিতে তাকালো শীর্ষ গুরুর উদ্দেশ্যে। আমরা এসে পড়েছি। এইটুকুই, গাড়ির দরজা খুলে গেল। আসমান, নিহাত এবং তাদের হিচ্ছিমের অবশিষ্ট সদস্যগণ বাইরে বেরিয়ে এলো।
নিজের পরিধানের জ্যাকেটের কলার তুলে আসমানের নিগুড় কৃষ্ণ গহ্বরে তাকালো সামনে দণ্ডায়মান সুউচ্চ বিল্ডিংটির দিকে। কেবি গ্রুপের ল্যাবরেটরি, যা তাদের পতনের পর সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল। নিলামে সেটি ক্রয় করেছিল কোনো এক বিদেশি ব্যক্তিত্ব। তাজে রাফা কায়সার স্বয়ং কিংবা তার গ্যাংস্টার স্বামী ছিল, তাতে সন্দেহের অবকাশ নেই। বিল্ডিংটির দিকে চেয়ে আরও একবার ভেসে উঠল অপহৃত হওয়ার মাত্র কিছুদিন আগেও রোজার সঙ্গে অতিবাহিত করা তার মুহূর্ত। মুষ্টিবদ্ধ হলো অমানিসার উভয় হাত তীব্র প্রতিজ্ঞায়। এবার কোনো ছাড় নয় কোনো পরাজয়। তার পাশে এসে দাঁড়ো নিহাত এবং অন্যান্যরা, অপেক্ষারত হিংস্র শিকারী এক একজন, শুধুমাত্র আদেশের অপেক্ষায়। অবশেষে ধ্বনিত হলো সেই আদেশনামা। লেটস গো। প্রত্যেকে ভারী পদক্ষেপে কোনো শব্দ হলো না। অদ্ভুত এক প্রভাব ছড়িয়ে পড়ল গোটা স্থানের ভূমি ছড়ে। এগিয়ে গেল সকলে, রুদ্রচিত্ত অমানিসা এবং তার মুক্ত বিহঙ্গ সহচর। আবদ্ধ তারা এক অমুক প্রতীক্ষায়। এ তাদের অন্তিম লড়াই, দ্য এন্ড গেম। শক্ত টাইলসে আবৃত মেঝেতে জড়সড় হয়ে শুয়ে আছে চারুলতা। তার উভয় হাত পিছপোড়া করে হ্যান্ডকাপ দিয়ে আবদ্ধ রাখা হয়েছে হাঁটু বুটের নিকট টেনে। এমন এক ভঙ্গিতে সে অবচেতন হয়ে আছে যেন তার আদতে কোনো জ্ঞান নেই। কপালের নিকট ক্ষতে রক্ত জমাট বেঁধে শক্ত হয়ে আছে। আর মনে ঢোক গিল সে খুবই সন্তর্পণে। সামান্য দৃষ্টি মেলল চারু, আশেপাশে পর্যবেক্ষণ করলো না। কোনো গার্ডকে নজর আসছে না, তার কোনো জ্ঞান নেই। তারা কক্ষটির বাইরে দরজার সামনে আমোদ ফুর্তি করছে। এই সুযোগ। গত 8 ঘন্টা যাবৎ অতি প্রচেষ্টা একটু একটু করে হ্যান্ডকাফ থেকে হাত বের করতে সক্ষম হয়েছে সে। অতর্কিতে কবজির তুলনায় বড় হওয়ায় সুবিধাই হয়েছে, নয়তুবা এই বিদ্যা কাজে লাগানো আদতেই দুষ্কর। রাফা কায়সারের গার্ড দল রমণীদের হেলাফেলা করেছে, এটাই তাদের পতনের মূল কারণ। তির্যক হাসি হেসে চারু অতি নিঃশব্দে উঠে বসল, চারিদিকে তাকালো। বাইরে থেকে গার্ডদের কথোপকথনের শ্রিয়মান শব্দ ভেসে আসছে। সে দুপায়ে উঠে দাঁড়ালো। এতক্ষণ যাবৎ শুয়ে থাকায় সামান্য জ্বলে উঠল শরীর, অতঃপর সক্রিয় হলো সর্বাঙ্গ। তীক্ষ্ণ দৃষ্টিতে চারিপাশে পর্যবেক্ষণ চালালো, তেমন কিছু নেই। অতএব প্যাঞ্চ গোটাতে আরম্ভ করল। একেবারে উড়ু পর্যন্ত তুলে বেল্ট দিয়ে আটকানো ছুরিখানি বের করে নিল। ক্যাপ খুলে একপাশে ফেলে সেটি বুকের নিকট তুলে ধরে সতর্ক বাঘিনীর ন্যায় অগ্রসর হলো শিকারী। বিন্দুমাত্র ভয় হচ্ছে না তার, বরং প্রচন্ড উৎফুল্লতা অনুভূত হচ্ছে, প্রচন্ড উত্তেজনায় স্পন্দিত হচ্ছে হৃদযন্ত্র। ক্যারাটে ব্যাক বেল্ট হোল্ডার সে এমনি হয়নি। এমন শত্রু মোকাবেলায় ভীতির তুলনায় দুঃসাহস অধিক কাজ করে তার। দ্রুত বেরিয়ে রোজাকে খুঁজে বের করতে হবে, এমন পণের সহিত সে চাপানো দরজা দিয়ে সামনে উঁকি দিল বাইরে করিডোরে। ভাগ্য সহায় রয়েছে, 4 জন গার্ডের প্রত্যেকে পেছনে ফিরে রয়েছে। একজনের হাতে মোবাইল, তাকে ঘিরে পর্যবেক্ষণ। সকলের ভিন্ন ভিন্ন শব্দ ভেসে আসছে সেখান থেকে। গেম খেলছে উপলব্ধি করে চারুর হাসি বিস্ফৃত হলো। খুব ভালো মোক্ষম সুযোগ তার। জুতা জোড়া আগেই খুলে নিয়েছে যেন কোনো প্রকার শব্দ না হয়। এইবার গুটি গুটি পা এগুলো চারু দেয়ালের সঙ্গে মিশে একেবারে ছায়া হয়ে ছুরির প্রান্তে চেপে বসলো। তার আঙুল নয়ন তীক্ষ্ণ হলো মনোযোগে। সুদর্শনার চেহারায় ফুটলো হিংস্রতার খোঁচন। বলেছিলাম রিভাইড নো। এখনই এই অবস্থা, তুই মিন বসের সামনে তো মেও মেও করবি। চুপ, মনোযোগ দিতে দে। তবে সে মনোযোগ আর দেয়া সম্ভব হলো না। অতর্কিতে নিঃশব্দ শিকারী বিড়ালের ন্যায় এক একজনের ঘাড় বরাবর গেঁথেই দিল ছুরির ধারালো প্রান্ত। কুকিয়ে উঠতে গিয়েও সম্ভাবনা চারুর অপর হাত মুখ চেপে ধরেছে শক্তভাবে। আঘাতে হেনে নুইয়ে ফেলে হোলস্টার থেকে রিভলভার হাতিয়ে নিল রমণী। বাকি 3 জনের সঙ্গেও এমন কার্যক্রমে এতটাই হতবিহ্বল যে প্রতিক্রিয়া করার মনোবলটুকু পেল না। মেঝেতে রক্তাক্ত হয়ে লুচিয়ে পড়তেই যেন ঘোর কাটলো তাদেরও। বিচ চেঁচিয়ে উঠে ছুটে গেল একজন। আঁকড়ে ধরল চারুলতার গ্রীবাদেশ, তবে পিছপা হওয়া লক্ষণ নেই তার মাঝে। মাথা কাত করে ভগ্ন কণ্ঠে উচ্চারণ করল, And you are a scoundrel. ছুরি সম্বলিত হাতটা তার গার্ডের ঘাড়ে বসতেই চাইলেও সম্ভব হলো না তড়িৎ প্রতিক্রিয়া। তা গাঁথলো কাঁধ বরাবর। আর্তনাদ ধ্বনি এক
একেবারে হাড়ের মাঝে আবদ্ধ হয়ে যাওয়ায় চারু সেটি পুনরায় টেনে বের করতে সক্ষম হলোই না। এর আগেই তৃতীয় জন পেছন থেকে তার দ্বিগল চুলরাশি টেনে ধরল, হ্যাচকা টানে আশ্রয় ফেললো মেঝেতে। বরাবর মাথায় আঘাত পেল চারুতা। রিভলভারটি আঁকড়ে ধরে রাখতে চাইলেও সম্ভব হলো না। অপরজন পা দিয়ে সেটি লাথি দিয়ে সরিয়ে তার হাতখানিও চেপে ধরল। যন্ত্রণায় শরীর কুকিয়ে উঠল, সামান্যতম বেদনার ধ্বনি নিগৃহীত করলো না। চারু পুনরায় লাফিয়ে উঠতে চাইল। মস্তিষ্কে বইছে চিন্তার বোঝড়। হাবিব কি এখনো হিটচিম নিয়ে পৌঁছায়নি? আসমান নিহাত খবর পায়নি? দেরি কেন হচ্ছে? নাকি আদতে সে তাড়াহুড়ো করে ফেলেছে? রোজার চিন্তা অতিষ্ঠ হয়ে উঠেছিল সে। পুরুষদের ভয়ে রুমের কোণে কুকড়ে থাকা রমণী সে নয়, তেজস্বী তার চলন। এতটা উৎকণ্ঠা সহ্য করা অসম্ভব হয়ে উঠেছিল তার পক্ষে। তবে এমন বেকায়দায় পড়তে হবে ভাবেনি। হাল ছাড়া পাচ্ছি চারু নয়। কোমর তুলে নির্দিষ্ট কোণে হেলিয়ে পা দুটো মেঝে থেকে ঠেলে নিজেকে উত্তোলন করতে চাইল। ঠিক তক্ষুনি তার মুখ বরাবর আশ্রয় পড়লো ভারী কাটস পরিধানকৃত গার্ডের লাথি। এতটা জোরে তাতে উপরন্ত মুখমণ্ডলের মতন এক স্পর্শকাতর অঙ্গ। চারুর দৃষ্টি প্রদীপ নিভেই গেল। দপ করে শুধু অনুভব করলো মেঝেতে গড়িয়ে গিয়ে সে ধাক্কা খেয়েছে দেয়ালের সঙ্গে। পিচ চঞ্চল করে উঠল, কেশরাশি লেপটে গেল শরীর জুড়ে। ব্যথার অনুভূতি সর্বাঙ্গে, মুখে রক্তে ধাতব এক নোনতা স্বাদ পাওয়া গেল। তৎক্ষণাৎ কেশে উঠে কয়েক দলা রক্ত মেঝেতে থু করে ফেল চারু। হাসপাস করে তার বুক, দৃষ্টি নেই বললেই চলে। মাথাটা খুঁজে প্রচন্ড বেগে ঝাপসা হয়ে ক্রমেই ফিরে আসতে থাকলো নয়নের আলো। তার মস্তিষ্ক অনুধাবন করলো এই তার দুর্বলতম সময়। শত্রু এখনই আক্রমণ করবে তাকে। হলো তাই। বায়ুর ঘূর্ণন অনুভব করলো রোজার ঘাড় বরাবর ধেয়ে আসছে তা। ঝাপসা নয়নে তার অগ্নি প্রচলিত হলো। তৎক্ষণাৎ ঘুরে গিয়ে গার্ডের হাত পাকড়াও করলো। নিজে ধারলো, দাঁত বসিয়ে দিল ত্বকে। এই বচি মাংস খুবলে নেবে। হাহাকার করে উঠলো গার্ড। ধাক্কা দিয়ে সরাতে চাইলো উভয় হাতে। তার পা পাকড়াও করে সজোরে টানে আছড়ে তাকে ফেললো মেঝেতে। সুযোগ কাজে লাগিয়ে লাফিয়ে উঠলো চারু। ছুটলো অদূরে পড়ে থাকা রিভলভারটা লক্ষ্য করে, কিন্তু তাকে কোমর জাপটে ধরে টেনে মেঝেতে উপর হয়ে পড়লো একজন। চড়ে বসলো শরীরে। এই গার্ডদের মাঝে সব থেকে শক্তিশালী যে কিছুক্ষণ পূর্বে তাকে লাথি হাঁকিয়েছে। যার নিঃশ্বাস রুদ্ধ করে ফেললো সে। গিবা চেপে খামচি বসালো রমণী। আত্মরক্ষায় লাভ হলো না। অক্সিজেনের অভাবে ক্রমশ ছটফট করতে থাকলো তার শরীর। এই গার্ডের ভারে নড়াচড়াও দায়। ঝুঁকে এলো অশুভ পুরুষটি, হেসে অশ্রাব্য শব্দ উচ্চারণ করল, বেয়াদ্দব। রিভলভার তাই সহসাই ঠেকলো চারুর কপালে। রমণীর বিধ্বস্ত অবয়ব, রক্তাক্ত মুখমণ্ডল পৈশাচিক আনন্দ দিচ্ছে তাকে। শুধুমাত্র ট্রিগার টানার অপেক্ষা। অন্তিম লড়াই না করে হার মেনে নেওয়ার পাত্রী নয় চারু। সেও হাঁটু উত্তোলন করলো। উদ্দেশ্য গাড়ির সব থেকে অরক্ষিত ও দুর্বল অংশ। তবে প্রশ্বাস নিতে না পারার দরুন শক্তির অভাবে ভুগছে সে। সম্ভব হবে কি? তাকে পারতেই হবে। গার্ডের আঙুল যে ট্রিগারে। মানব করটির সঙ্গে ধাতুর সংঘর্ষে তীব্র এক শব্দ। গার্ডকে সম্পূর্ণ স্থবির হয়ে পড়তে দেখলো চারু। পরক্ষণে শক্তিশালী বান্দা তার পাশে মেঝেতে লুটিয়ে পড়লো, আঁকড়ে ধরলো নিজের মাথা। কিছুটা দ্বিধান্বিত চারুলতা হতবিহ্বল হয়ে তাকালো। দৃশ্যটি তার নয়নে খচিত হলো আজীবনের এক স্মৃতি হয়ে। দণ্ডায়মান তার তরুণ প্রেমিক, অব্যক্ত এক ভালোবাসা। নিহাত সুদর্শন চেহারা জুড়ে ছেলেটির ধুলোবালির ছাপ। তবে তাতে সৌন্দর্য বিন্দুমাত্র কমেনি তার, বরং প্রস্ফুটিত হয়েছে যেন দ্বিগুণ ভাবে। ঘনপশু জুড়ে তীব্র এক কুঞ্চন। বিস্ফোরিত অধরে ক্রোধের আবর্তন, হাতে ধরা লম্বাটে ধাতব একটি পাইপ, যার প্রান্তে এখনো দাগ স্পষ্ট। চেয়ে থাকলো নিহাত কয়েক মুহূর্ত। চারুলতার সঙ্গে দৃষ্টি বিনিময় হলো তার। আপাত মস্তক পর্যবেক্ষণ করলো শেষ শখের রমণীকে। এলোমেলো চুলরাশি, ক্ষমার্ত এবং রক্তাক্ত শরীর, গ্রীবা জুড়ে লালচে চিহ্ন। দুর্বল প্রেয়সী তার। ওই প্রফুল্ল নয়নে ক্রমে অগ্নুপাত হতে খেয়াল করল চারুলতা। হাত বাড়িয়ে এক টানে চারুলতাকে দাঁড় করালো নিহাত। সামান্য চলে পড়ে যেতে নিতে বুকের মাঝে টেনে নিল রমণীকে। এক হাতে ধাতব পাইপটি ধরে রেখে অপর হাতে চারুর অধরের ক্ষতে আঙুল বোলালো নিহাত। দৃষ্টিতে তার শতগুণ প্রজ্বলন ঘটালো। ঘাড়ের কাছে শিরা উপশিরা সমূহ স্পষ্ট জাগ্রত হলো চকচকে হয়ে। কিন্তু বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে চারুর নিচে ঠোঁট টেনে মুখ খুলতে বাধ্য করলো সে।
অভ্যন্তরের রক্ত গঙ্গা যেন অতি কষ্টে অভ্যন্তরে আবদ্ধ করে রাখা উন্মুক্ত আত্মাকে এক লহমায় মুক্তই করে দিল। এটা কে করেছে? অস্বাভাবিক শোনালো নিহাদের কণ্ঠস্বর। চারুলতা হতবাক, এই ছেলেটি এভাবে কথা বলতে জানে? তার কণ্ঠস্বর এতটা ভারী কি এবং শূন্য হতে পারে এর পূর্বে কোনোদিনও কল্পনা করেনি সে। সামান্য শিহরণ খেলে গেল সিতারা বে চারুর। মাথা কাত করে আনমনে তাকালো মেঝেতে লুচিয়ে কাঁচাতে থাকা গার্ডের দিকে। তার দৃষ্টি লক্ষ্য করে তাকালো নিহাদ। স্থির হলো নিশানা ঝুঁকে চারুলতা রক্তাক্ত কপলে অধর ছুঁয়ে তাকে একপাশে সরালো নিহাত। অতঃপর দু হাতে বাগড়ে ধুলো ধাতব পাইপটি। রিভলভারটা থাকা সত্ত্বেও ব্যবহারের কোনো লক্ষণই দেখা গেল না। স্বয়ং মৃত্যুকে এগিয়ে আসতে দেখল গার্ড। না। চিৎকার তার প্রতিধ্বনি হওয়ার সময়টুকুও পেল না। নিহাদের অতি আগ্রাসী আঘাত আশ্রে পড়তে থাকলো তার মুখমণ্ডল বরাবর। একের পর এক, কোনো বিরতি নেই, নেই থামার লক্ষণ। ইউ ডেয়ার টু টাচ মাই ফ্লাওয়ার? কুকড়ে গেল সে। পাইপটি দিয়ে তার মুখ বরাবর মেঝের সঙ্গে চেপে ধরল। নিহাতের তাতে দাঁত খসে পিটপিট করলাম। আমার পুষ্প আমার অধিকার। ওই পুষ্পের গায়ে সামান্যতম আঁচড়ের পরিমাণ মৃত্যুদণ্ড। অব্যাহত রইল কার্যক্রম। গার্ডের মাথা কিংবা মুখ বলে আর কিছুই রইল না, সবটাই মিশে গেছে মেঝের সঙ্গে। তবুও নিস্তার নেই, আঘাত চলমান। নিহাদের এমন প্রলয়ঙ্কর নিষ্ঠুর অবতারের পানে একদৃষ্টে চেয়ে থাকলো চারুলতা। একবারের জন্য দৃশ্যটি বিভীষিকা তার নয়ন বোঝাতে সক্ষম হলো না। কক্ষের চেয়ারে বসে সিগারেটে অধর চেপে রাফা তাকে আছে স্বচ্ছ দেয়ালের বাইরে। 21 তলা ভবনের 17 তলার এই কক্ষটি তার কোনো এক অজানা কারণে ভীষণ প্রিয়। অজানা অবশ্য নয়, এরই মধ্যে থেকে বাইরের দৃশ্য বড়ই মনোরম দেখায়। নিঃশব্দ রাফা, চারিদিকে কোনো প্রকার আওয়াজ নেই, শুধু এক গমগমে ভারী অনুভব। কিছুতেই প্রশান্তি হচ্ছে না অন্তরে। বারংবার ওই রমণীর দীপ্তি কণ্ঠস্বর বাজছে কর্ণকুহরে। আপনার পতনের জন্য আপনিই দায়ী রাফা। সহসায় হাসি ধারায় আবর্তিত হলো কায়সারের কন্যার টকটকে ওষ্ঠজোড়া। অবজ্ঞার হাসি হাসলো সে। সিগারেটের অংশটুকু মেঝেতে ছুঁড়ে ফেলে ক্রোধান্বিত কঞ্চে বিক্রি করলাম। বুলশিট। চাঁদের অপেক্ষায় আছেন বুঝি? কণ্ঠস্বরটি রাফার সর্বাঙ্গে শিহরণ খেলে দিল। এক ছটকে পেছনে ফিরে তাকালো সে। কক্ষের প্রবেশ পথে দণ্ডায়মান রমণী মুহূর্তের জন্য তাকে সম্পূর্ণ হতবিহ্বল করে তুলল। আপাতমস্তক পর্যবেক্ষণ করলো সেই অমানিসার মহারানীকে। রক্তস্নাত শুভ্র অবয়ব যেন পবিত্রতার মাঝে পঙ্কিলতার ছোঁয়া। কোমরে জড়ানো হোলস্টার, এক হাতে বেসবল ব্যাট যেটি কাঁধের উপর ঝুলিয়ে রেখেছে সে। ছোট ছোট ক্ষত চেহারায় প্রজ্বলিত নয়ন মাঝে স্বয়ং চলায় তৃপ্ত কঠোর দৃষ্টিতে চেয়ে আছে সে উদ্দেশ্য রাফা কায়সার। এক পা অগ্রসর হলো রোজার। তার পরিধানে হিলের মসৃণ আওয়াজ প্রতিধ্বনি তুলল কক্ষের ধাতব দেহাল জোড়ে। বিস্মিত রাফা পর্যবেক্ষণ করলো তার উভয় পা জোড়া। কালো বর্ণের জুতাগুলো ঠেকছে অস্ত্রের ন্যায় ধারালো। এক অনন্য সাধারণ প্রভাব যুক্ত করেছে তার রোজার অবয়ব মাঝে। না চাইতো রোজার থেকে উঠে দাঁড়াতে বাধ্য হলো রাফা। তার এমন তীব্র প্রতিক্রিয়ায় মাথা হেলিয়ে তির্যক হাসলো রোজা। আপনি বোধহয় ভুলে গিয়েছেন, চাঁদ কখনো মাটিতে নেমে আসে না। প্রতিদ্বন্দ্বীর নির্ভীক দুঃসাহসী আবেদন রাফাকে মুগ্ধ করলো। তা অস্বীকার করা সম্ভব নয়। বিহব্বল ভাব কাটিয়ে দু হাত একত্রিত করে কায়সার কন্যা করতালি দিয়ে জানালো, ওয়েল ডান কিটেন। তুমি স্বয়ং রাফা কায়সারের প্রত্যাশার সীমা ছাড়িয়ে গিয়েছো। হাউ ইমপ্রেসিভ। বরাবর রাফার সামনে এসে থামলো রোজা। উভয় রমণীর মাঝে শুধুমাত্র এক হাত সমান দূরত্বের দেয়াল। এক পাশে অশুভ কালোর অস্তিত্ব, অপর পাশে হিমশুভ্রতার দুর্বোধ্য অনুভূতি। পবিত্রতা বনাম পাপ, এ অনুভূতি বনাম আসক্তি। সীমা তো ছাড়তেই হতো কায়সার। আপনার অশুভতার অন্ধকার রাজ্যে এই দীপ্তির অনুপ্রবেশ আপনাকে ধ্বংস করতে চলেছে। রোজা চেহারায় ক্রোধের ছায়া রাফাকে উত্তেজিত করে তুলল। হেসে উঠে শুধল সে। ধ্বংস তুমি করবে?
আমাকে দিবা স্বপ্ন দেখছো বোধ হয়। রোজা কিছুই বলল না, শুধু পাল্টা হাসলো। পরক্ষণই ঘটনাটি ঘটলো। হাতের বেসবল ব্যাট দুই হাতে চেপে সজোরে আঘাত হানলো রাফার মুখমণ্ডল বরাবর। ছিটকে গেল রাফা। দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে অবাধ্য শরীর তার লুণ্ঠিত হলো মেঝেতে। বেপরা রোজা থামবার পাশে নয়, দ্বিতীয় আঘাত করলো রাফা উন্মুক্ত মসৃণ উরু বরাবর। হিসে উঠলো আধর রানী। এলোমেলো হয়ে আসা চুলে রক্তের ছিটকে ওঠা চেহারায় তাকালো তৃপ্তির দিকে, যেন তার নয়ন থেকে অদৃশ্যমান শক্তি নির্গত হয়ে গ্রাস করে নিতে পারে প্রতিদ্বন্দ্বীর সমস্ত অস্তিত্বকে। যতবার আসমানের অবয়বে ওই কলঙ্কের ছোঁয়া দেখেছি ততবার আমার অন্তর উন্মত্ত ক্রোধ শিখায় দগ্ধ হয়েছে। যে হাত কখনো কারো ক্ষতি করার চেষ্টা করতেও বারংবার কেঁপে উঠেছে, সেই হাতই জীবন কেড়ে নেয়ার নেশায় মত্ত হয়েছে। বলে গেল রোজা। রাফা তার পায়ের সামনে খুকড়ে রয়েছে, তবু এক অদ্ভুত অশুভ প্রভাব ঘিরে আছে তাকে। ছুকলো রোজা। রাফার চুলের গোছা নিজের হাতের মুষ্টি পাকিয়ে এক টান জোরে ভালো রীতিমতো হিসড়ে নিল মেঝে জুড়ে কয়েক ইঞ্চি। আই উইল ফাকিং কিল ইউ। হুঙ্কার ছুড়ল রাফা, তবে বেদনার দরুন তার কণ্ঠ ভগ্ন শোনালো। বিপরীতে রোজার অট্ট হাসি প্রতিধ্বনি তুলল কক্ষ জুড়ে। ঠিক ঠিক এমনটাই অনুভূত হয়েছিল আমার। নিজের হাতে কায়সার রাজত্বের কফিনে অন্তিম পেরেক ঠোকার স্বপ্ন আমার দীর্ঘদিনের। ইউ বিচ। ছুকলো রোজা। তার হাতের মাঝে তখনও রাফার চুলের গোছা শক্তভাবে আবদ্ধ। সেটি টেনে রমণীর মাথা উঁচু করলো। ঘাড়ে টান খেয়ে না চাইতেও হিসে উঠতে বাধ্য হলো রাফা কায়সার। রোজার যন্ত্রণাটুকু অনুভব করলো প্রাণ ভরে। মিসেস সেলফ পিটিফুল উইম্যান, স্মৃতির পাতা হাতড়ে দেখুন, আজ থেকে বছর কয়েক আগে আপনি ওই বদ্ধ ঘরে কেমন নরক রচেছিলেন। শুভ্রতাকে গ্রাস করার বাসনা আপনাকে অন্ধ করে দিয়েছিল, আর আপনি নিজ হাতেই নিজের আসক্তিকে কলঙ্কিত করেছেন। ও আমার পরিবর্তে অন্য কাউকে নির্বাচন করেছিল, তাই আমি প্রতিশোধ নিয়েছি। প্রয়োজনে আবার করব। ওর মুখে আমার নাম ছাড়া কারো নাম শোভা পায় না। হি ইজ মাই টয়, অনলি মাইন। বেসবল ব্যাট ফেলে রাফার গ্রীবা চেপে ধরল রোজা দু হাতে। তার ইচ্ছে হলো ওই মুহূর্তে সবকিছু ইতি টানতে। ছটফট করতে থাকলো রমণী তার বাঁধর মাঝে। বজ্র উপভোগ্য হলো তা। রোজা নয়ন টলটলে হলো সম্পূর্ণ এক ভিন্ন অনুভূতিতে। কুকুর, খেলনা, দৈহিক চাহিদা এসবের সঙ্গে তুলনা না করে যদি একটাবার আসমানকে ভাইয়া, বন্ধু কিংবা অনুভূতি হিসেবেও ভাবতেন, তবে আজ ভবিষ্যৎ অন্যরকম হতে পারত রাফা। আমি একদম ঠিক বলেছি। আপনার ভাগ্যের অধঃপতনের পেছনে আপনিই দায়ী। একমাত্র আপনি। শাট আপ। চিৎকার করে উঠে অতর্কিতে নিজের হাঁটু তুলে রোজার উদর বরাবর আঘাত করতে গেল রাফা। হতচকিত হয়ে রোজা সাহসে পিছিয়ে গেল। রাফার হাঁটু আঁকড়ে ধরল নিজের উদরের থেকে কয়েক ইঞ্চি মাত্র দূরত্বে। পরক্ষণে দৃষ্টি মেলালো সেই অশুভের সঙ্গে। নট মাই বেবি। সহসে রোজার হাতে উঠে এলো ছুরি। আসমান এবং নিহাদের শেখানো বিদ্যা কাজে লাগিয়ে একের পর এক ধারালো ঘূর্ণিপাক তুলল সে। নমনীয় শরীর তার বেঁকে এলো, যেন হাওয়ার সঙ্গে একাত্মা ঘোষণা করেছে তা। রাফা পরাজিত হওয়ার পাশে নয়, এড়িয়ে যেতে থাকলো প্রত্যেকটি আক্রমণ। রোজার কবজি ধরার আপ্রাণ চেষ্টাও করলো, ক্ষিপ্ততার সঙ্গে পেরে ওঠা দুষ্কর ছেকল। তার বাহু এবং উরুতে গাঢ় রক্তাক্ত দাগ কেচে গেল রোজার ছুরি। তাতে উঠে রাফা ঝাঁপিয়ে পড়তে চায় শত্রুর উপর, কিন্তু তার ক্রিয়াকে ব্যবহার করে অতর্কিতের মাঝে চেয়ারটি ছুঁড়ে দিল রোজা। থাপ্পাস করে শক্ত মেঝেতে আশ্রয় পড়ল রাফা। মাথা ঠুকে গেল তার। গলগল করে বেরিয়ে এলো রক্ত। মুহূর্তের জন্য দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে এলো রমণী। সেই সুযোগ গ্রহণ করল রোজা। কক্ষের দেয়ালের সামনে পিলারের সঙ্গে বাঁধল সে রাফার উভয় হাত। পা দুটো মেঝেতে সংযুক্ত স্থায়ী টেবিলের পায়া বরাবর আবদ্ধ করল। নাইলনের দড়ির বাঁধনটা নিজেকে মুক্ত করা প্রচুর মুশকিল।
সম্বিত ফিরে পেয়ে নিজেকে আবদ্ধ দশায় আবিষ্কার করে স্তব্ধ হয়ে থাকলো রাফা। চিন্তার ঝড় বইতে আরম্ভ করলো তার মস্তিষ্কের। তবে কি আদতেই পতন ঘটতে চলেছে তার? ক্লিক ক্র্যাক ক্লিক ক্র্যাক হিলজোড়ার পদধ্বনির ক্রমান্বয়ে প্রতিধ্বনি রাফার কর্ণ করে ঠেকল শিহরণ জাগানিয়া অশরীর ন্যায়। এগিয়ে আসছে প্রেতাত্মা, এক অফ হোয়াইট বর্ণের গাউনে প্রস্ফুটিত স্বর্গীয় অপসরীর রূপের অন্তরালে এক বিষাক্ত ভয়াল পিশাচিনী যেন, নিজের দানবীয় সঙ্গীর যোগ্য সহধর্মিনী, পরাশক্তি রাজের দানবীয় মহারানী সে। এগিয়ে আসছে রোজা, পরিধানে 5.5 ইঞ্চি উচ্চতর হিল। স্মৃতিরা করাঘাত করলো ভীষণ ভাবে। এ যেন হুবহু সেই অতীতের প্রতিচ্ছবি। না চাইতো স্মৃতির নিষ্ঠুর ছায়া রাফার সমস্ত অবয়বকে মোহিত করে তোলা। স্মরণে এলো সেই অলৌকিক সুখ ছবি। হিমাতুল্য শুভ্রতার মাঝে পরম যত্নে কতটা অপরূপ রক্ত খচিত চিত্র করেছিল সে। আসমানের শরীর থেকে থেকে কেঁপে উঠেছিল, তবু একটি বেদনাদায়ক শব্দ সে নির্গত করেনি। প্রশস্ত বুক জুড়ে রাফা ধারালো ব্লেজের প্রান্ত ঘষে ঘষে চেঁচে তুলেছিল ত্বক, শরীর ধার ছুঁয়ে, ছুরির ধার ছুঁয়ে একেবারে কাঁধ থেকে উদর পর্যন্ত টেনে এনেছিল, যেন নিজের জন্মদিনের কেক কাটছিল মহা উৎসাহে। এমন ছিলিক শোভা পাচ্ছিল তার চেহারায়। ফিনকি দিয়ে উঠেছিল রক্ত ভরো, প্রশান্তি হয়েছিল ওই রক্তে কবজি অবধি ডুবিয়ে। যখন আসমানের প্রাণ পাখি ছটফট করছিল অবাধ্য হয়ে, তখন সে তৃপ্তি পরে পর্যবেক্ষণ করছিল। বড্ড ইচ্ছা হয়েছিল বস্ত্রের বাধা সরিয়ে নিজের খেলনাখানির উন্মুক্ত সুগঠিত অঙ্গ প্রত্যঙ্গ পর্যবেক্ষণ করে নিজেকে বিলিয়ে দেয় সুখসাগরে, কিন্তু সম্ভব হয়নি তা। কী কারণে জানা নেই তার। শুধু এইটুকু জানে আসমানে ক্ষতবিক্ষত চেহারার পানে চেয়ে পৈশাচিক আনন্দ হয়েছিল। তার শুভ্রতা কলঙ্কে আচ্ছাদিত হয়েছে। সে ব্যতীত আর কেউ কোনোদিন শুভ্রতার প্রতি আগ্রহ প্রদর্শন করবে না। শুভ্রতা নিশ্চয়ই রাফার পদতলে নতজন হবে, নিজেকে সমর্পণ করে ভিক্ষে চাইবে, গ্রহণ করো আমায়। হাসির উদ্রেক ঘটেছিল সমস্ত শরীরে। তার হাত বুলিয়ে এনেছিল ছিন্ন ভিন্ন কপচরে। কোনো এক সময়ে যা ছিল রমণী মাত্র দৃষ্টিপাতে আগ্রহী হওয়ার কারণ। যখন সেই হিলের গোড়ায় হিমশুভ্রতার মুখ জুড়ে কলঙ্ক রোজতে মগ্ন ছিল, তখন আসমানের কোনো প্রকার নড়চড় করার ক্ষমতা অবশিষ্ট ছিলই না। রক্ত উগরে আসছিল, ফেলে দেওয়া কোনো উপায়ও ছিল না। আপন রক্তধারা অতি অসহায় হয়ে গলৎকরণ করতে বাধ্য হয়েছিল আসমান। আর সেই দৃশ্য পর্যবেক্ষণ করে তৃপ্তিতে পূর্ণ হয়েছিল রাফার অন্তর। আপন হাতের প্রান্ত জুড়ে জীব বুলিয়ে এনেছিল সে। শুভ্রতার রক্ত বড়ই মধুময় স্বাদ তার। বর্তমানে সেই দৃশ্য স্মরণে এনে অজান্তে শিউরে উঠল রাফা। কায়সার কন্যা সেসব বিভীষিকার কি পুনরাবৃত্তি ঘটতে চলেছে? কেমন অনুভব করবে সে আপন রক্তের স্বাদ গ্রহণে? ভাগ্য যেন অট্ট হাসি এসে জানালো, আপন কর্মফল ভোগ কর কায়সার। রাফা একচুল নড়তে সক্ষম হলো না। তার শরীর ছটকা দিয়ে উঠল খানেক, তবুও নিজেকে মুক্ত করা তাই। শিকারিনী মেঝেতে রাখা তার মাথার এক পাশে এসে থমকালো, কোমরে 2 হাত ঝুঁকে রেখে ছুকলো। হিল পরিহিত বাম পা তার উত্তোলিত হলো একেবারে রাফার সযত্নে রক্ষিত চকচকে মসৃণ ঠোঁটের নিকট। মাথা কাত করে বিস্তর হাসলো অমানুষা তৃপ্তে। রাফার তীব্র দৃষ্টিকে উপেক্ষা করে হাসতে হাসতে সুথল। আধারের মহারানীকে তবে কলঙ্কিত করা যায়? না চাইতেও কণ্ঠতালু বেয়ে এক শক্ত ঢোক নেমে গেল রাফার। স্থবির হয়েছে থাকলো রোজার নিকট, দৃষ্টি মাছে যে অগ্নিখচিত নয়নে স্বয়ং আসমানের প্রতিফলন। হিমশুভ্রতা প্রতিশোধ নেয়নি, কিন্তু তার অর্ধাঙ্গিনী বিন্দু মাত্র ছাড় দিতেও নারাজ। রাফা দ্বিধাদ্বন্দ্বে ভুগল, পরক্ষণে ঝটকা দিয়ে উঠল। তুমি কি আদৌ পারবে? রাফার ধ্বংসযজ্ঞ অনুসরণ করা বড়ই অসম্ভব। বিনাশ রানী রাফা কায়সারের ন্যায় অধঃপতনের চূড়ান্ত সীমা অতিক্রম করা কতজনের পক্ষে বা সম্ভব? অন্তিম মুহূর্তে তার তীর্যক হাসি রোজার অভিব্যক্তির পরিবর্তন ঘটালো না, বরং বিস্তৃত করে তুলল অশরীর প্রফুল্লতাকে। আরও একটু চুকলো রোজা। রমণীর অধরে হিলের জগাত ছুঁয়ে ঘোষণা করল,
আমার তরে যে চাঁদ গোটা পৃথিবীর সঙ্গে লড়তে সক্ষম, তার তরে এই জ্যোৎস্না স্বয়ং নরক রচতেও দ্বিধা করবে না। 1 সেকেন্ড বিরতি, অতঃপর আসমান, আপনার আসক্তি এবং আমার অনুভূতি, এখানেই আমাদের পার্থক্য রাফা কাইসার। বিস্ফোরিত রানে চেয়ে থাকলো দুর্বোধ্য রমণী। আজ বড্ড দুর্বল সে। ঠিক দুর্বল নয়, এক ভিন্ন অনুভূতি অনুভব করছে পরাজয়ের। একটা সময় সে ওই সুব্রতাকে আপন রক্তের স্বাদ আস্বাদনে বাধ্য করেছিল। এবার তার পালা। সব থেকে পরিহাসের ব্যাপার, তার এই পরিণতির দানকারী আসমান স্বয়ং নয়, বরং তার স্ত্রী রাফার প্রতিদ্বন্দ্বী এক সাধারণ রমণী। সাধারণ নাকি অসাধারণ? রোজা নিজের উভয় হাত মুষ্টিবদ্ধ করল। রাফা নিজের চোখ বুজে ফেললো শক্তভাবে, যেন বরণ করে নিয়েছে নিজের পরিণতিকে। ইচ্ছে হলো নিজেকে সরিয়ে নেয়। ওই মুহূর্তে প্রতিধ্বনি হলো, কি হলো, ভয় পেয়েছো? করতে পারছো না তাই না? আফটার অল রাফা কাইসার এই ইহজগতে একজনই। রাফার অট্ট হাসি তীরের মতন বিঁধল রোজার অন্তঃজলে। রাফার মতন নিষ্ঠুর হতে চাও? তবে আগে নিজের রক্ত আস্বাদন করে দেখো কেমন স্বাদ তার। থমকে খেল রোজা। এক মুহূর্তের জন্য থরথর করে কাঁপল সর্বাঙ্গ তার উপলব্ধিতে। অতর্কিতে বহু আগে মার্বেল ভবনের পেন্ট হাউসে ঘটনা ভেসে উঠল মস্তিষ্কে। সেপ্টেম্বর মাসের সময়টা আসমান কিভাবে উন্মুক্ত হয়ে উঠেছিল, দেয়ালে লাল কালো বর্ণে রাঙিয়ে তুলেছিল সৃষ্টকে। রোজা গিয়েছিল তাকে রুখতে, তার গ্রীবা আঁকড়ে ধরে হিমশীতল হিমালয়ের পরিহাসের হাসি হেসে বলেছিল, Have you ever tasted your own blood? I did. It tastes like hell. প্রকম্পিত হলো রোজা। রাফার দিকে চেয়ে ভগ্ন কঞ্চে পিপি করল। আপনি আসমানকে আবর্তিত হলো রমণী আধার রানীর অধরে এক অবজ্ঞার আবহে। আইডিয়ক উচ্চারণ করতে সক্ষম হলো না রাফা। এই পূর্বেই রোজা হিলের জায়গা এক তীব্র আক্রোশে ঢুকিয়ে গিয়ে রমণীর মুখের ভেতরে একেবারে কণ্ঠ তালু অবধি ঠেকল। নিঃশ্বাস রুদ্ধ হয়ে গেল রাফার, সম্পূর্ণ কেসে উঠল। হিলের আঁকাবাঁকা গর্ণে ধারালো ধাতুতে মুখের ভেতর অংশ ছিন্ন ভিন্ন হয়ে রক্তপাত ঘটল মুহূর্তে। রোজা সামান্য মোচড় দিল, হাতকে উঠল রাফা। দু হাতে শক্তভাবে আঁকড়ে ধরল রোজার পা। কিন্তু তাতে কি প্রলয় চলে? অমানিসার মহারানীর সমস্ত মুখমণ্ডল ক্রোধে কুঞ্চিত। দুহাত মুষ্টিবদ্ধ এতটা জোরের সহিত যে আঙুলের সংযোগের স্থান ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। বহু কষ্টে নিবারণ করছে সেই নিজেকে পৈশাচিকতা প্রদর্শন থেকে। রাফার বুকের উপর এক অসহনীয় চাপ জেঁকে বসলো। নিঃশ্বাস নেহাতায় নড়াচড়া করলে হিল কণ্ঠতালুর আরো অভ্যন্তরে গেঁথে যাচ্ছে। হাঁসফাঁস করতে থাকলো সে। খামচে ধরল রোজার পা। রক্ত নির্গত হলো ত্বকে, ধারালো নখের আঁচড়ে। তবুও নিটোল অমানিসার অর্ধাঙ্গিনী। আরও চাপ প্রয়োগ করলো সে। রাফার দৃষ্টি প্রদীপ নিভে আসতে থাকলো গা গুলিয়ে ওঠা বমি ভাব এবং মুখের ভেতর আপন রক্তের স্বাদ। ফেলে দেওয়ার উপক্রম নেই কোনো। ক্রমশ জড়ো হচ্ছে তা। অধরের কোণ বেয়ে গড়াচ্ছে লালার সঙ্গে বিস্তৃত হয়ে। অসহায়ত্ব, মৃত্যু, আকাঙ্ক্ষা এবং নরক যন্ত্রণা, এমনটাই কি সেদিন অনুভব করেছিল আসমান? রাফার দুই হাত সমস্ত শক্তি হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়ল। নয়ন পলক পুঁচে এলো প্রায়। রোজার উদ্দেশ্য তার আত্মসমর্পণের দৃষ্টিপাত। শুধুমাত্র কয়েকটি মোচড় অপেক্ষা। চিরচিরে করে ফেলে যাবে রাফার কপাল। এই কলঙ্কে কলঙ্কিত হবে সে। রোজা আরো গভীরে ঢুকালো নিজের হিলের প্রান্ত। রাফা বিষম খেল। মুখের ভেতর জমা রক্তটুকু নিয়ন্ত্রণ করা সম্ভব হলো না। ঢোক গিলতে বাধ্য হলো সে। এই কি নরক? অতর্কিতে রাফাকে সম্পূর্ণ বিস্মিত করে দিয়ে রোজা নিজের পা সরিয়ে নিল। হিলের রক্তাক্ত ডগা তুলে মেঝেতে সরে দাঁড়ালো। নিস্তব্ধ নিথর চেয়ে থাকলো রাফা। আধখোলা দৃষ্টিতে হাঁপাচ্ছে রোজা। শরীর তার কম্পিত হচ্ছে অব্যক্ত আলোড়নে। ঠিক বলেছেন আপনি, কেউ কোনোদিন রাফা কাইসার হতে পারবে না। ফিসফিসে শোনালো কণ্ঠস্বর। তবে দুর্বলতাটুকু মুহূর্তের জন্য মাত্র। পরক্ষণে প্রতিধ্বনিত গর্জনে প্রকম্পিত হলো কক্ষচে। আর কেউ কোনোদিন রাফা কাইসার হতে চাইবেও না। রাফা কাইসার এক অভিশাপের নাম।
এগুলো রোজা এ বুঝি আরো একবার ক্ষতবিক্ষত করে শত্রুকে, কিন্তু তা এড়িয়ে রোজা পা তুলে হিলের জগায় রাফার বিধ্বস্ত অবয়ব ছুঁয়ে দিল, মাথা হেলিয়ে জল জলে দৃষ্টিতে ঘোষণা করল, আপন রক্তের স্বাদ কেমন লাগলো পিশাচিনী? মধুসিক্ত নাকি বিষাক্ত? ধমনী জুড়ে যে দূষিত প্রবাহ বইছে তার স্বাদ কোনোদিনও স্বর্গীয় হতে পারে না। বিরতি ঝুঁকল রোজা। রাফার কৌতূহলী তৃপ্ত দৃষ্টিতে নিজ তৃপ্ত নয়ন মিলিয়ে পড়ল। আমি চাইলে আপনাকে কলঙ্কিত করতে পারি, কিন্তু আমি তা করব না, কারণ আমি ভয় পেয়েছি। এর কারণ আমি আপনার মতন হতে চাই না রাফা কায়সার। যদি আমি আপনার কার্যক্রমের অক্ষরে অক্ষরে পুনরাবৃত্তি ঘটাই, তবে আপনার এবং আমার মাঝে পার্থক্য থাকলো কোথায়? আমি আপনি নই রাফা, বরং আপনার মতন একজন বিপথগামী রমণী কোনো দিনও আমি হতে পারবো না। আজ আপনাকে কলঙ্কিত হওয়া থেকে রক্ষা করেছে আমার ভীতি নয়, বরং আমার আপনার সামান্যতম প্রতিফলনটুকুও ত্যাগ করার তীব্র আকাঙ্ক্ষা। রাফা স্থির চেয়ে থাকলো, কোনো প্রকার অভিব্যক্তি নেই রমণীর মাঝে, শুধু একরাশ বিস্ময় এবং শ্রিয়মান হয়ে আসা জীবন প্রদীপ শির দ্বারা চান চান করে দণ্ডায়মান হলো রোজা। এই অন্তর আপনাকে নিজ হাতে হত্যা করার তীব্র বাসনায় ভুগেছে। বিশ্বাস করুন, আমার শিরা উপশিরায় রন্ধে রন্ধে শুধুমাত্র আপনার বিনাশের প্রলয়ঙ্কারী অভিলাষ প্রবাহিত হচ্ছে। ক্রূরতা প্রকাশে আমার হাত কাঁপবে না বিন্দুমাত্র। তবু আমি নিজেকে নিবারণ করছি, আর এখানেই আমাদের পার্থক্য। একবার ভেবে দেখুন, একটা মানুষ উপোস পিশাচিনী ঠিক কতখানি ঘৃণিত হলে প্রতিশোধ বাসনায় উন্মত্ত আত্মাও সংকোচে মুখ ফিরিয়ে নেয়। অ্যান্ড দ্যাটস ইয়োর প্লেস রাফা কায়সার, লাইক আ ইনসেক্ট। রাফার রক্তাক্ত অধৈর্যগুলো ফাঁক করলো, কিন্তু কিছু উচ্চারিত হলো না। এর পরিবর্তিতে এক অদ্ভুত হাসির ধারায় ছেয়ে গেল রমণীর মুখ। মুহূর্তের মাঝে রোজা স্থির হয়ে পড়ল। বিপদ সংকেত ছট করে পেছনে ফিরতে চাইল, সম্ভব হলো না। এর পূর্বে লম্বাটে একটি ধাতব নলের প্রান্ত এসে ঠেকলো তার ঘাড় বরাবর। সামান্য দৃষ্টি ঘুরিয়ে তাকালো রোজা পিস্তল এবং নিশানাকারী পান্তা। আকাশ। সিক্ত কণ্ঠে অট্ট হাসির সঙ্গে মিশ্রিত রাফার কণ্ঠস্বর আতঙ্ক জাগানিয়া, রীতিমতো বদ্ধ উন্মাদের হাসি যেন তা। রোজা সন্তর্পণে পেছনে খুঁজল, মুখোমুখি হলো সেই চিরায়ত মুখখানি, কেবিক রূপের ছায়া আকাশের। একটি চোখ আবদ্ধ তার আইপ্যাচের অন্তরালে, অন্য চোখে তীব্র দৃষ্টিতে চেয়ে আছে রোজার উদ্দেশ্যে। সামান্য হাসলো বান্দা রাফার সঙ্গে তালে তাল মিলিয়ে। Nice try, but this ends now. একটি ঠোক গিলে মুষ্টিবদ্ধ হতে হাতে চেয়ে রইল রোজা। একেবারে চলো দৃষ্টি সরিয়ে নিল না পিস্তলের নল থেকে। করিডোরের প্রান্তে আসতেই প্রথম বাধার সম্মুখীন হতে হলো আসমানকে। দুজন গার্ড উত্তেজিত ভঙ্গিতে ছুটে আসছে। অপর প্রান্তে গোলযোগে শব্দ শোনা যাচ্ছে। প্রস্তুত আসমান এক হাতে নিজের রিভলভার তুলে নিল, অপর হাতে পকেট থেকে বের করলো তার সঙ্গী নানচাক। একজন গার্ডের নিশানা ডিঙিয়ে সহসায় নানচাকে জোরালো আঘাত আশ্রয় ফেললো তাকে মাটিতে। দ্বিতীয় আক্রমণের সময়টুকু দিল না। রিভলভারের বুলেট ছুকলো কপালের মাঝখানে, ছিটকে উঠলো রক্ত। বেপরোয়া ভঙ্গিতে এড়িয়ে অপরজনের গ্রিপা নানচাকে শিকল জড়িয়ে আবদ্ধ করে ছটফট করতে থাকলো শরীর চেয়ে। ঝাঁকিয়ে কুনুই বরাবর করে ঘাড়ের শিরদাঁড়া বরাবর নিজের কবজি সংযুক্ত হিজেন ব্লেড গেঁথে দিল। রক্তপাতের উদ্গীরণে ঠেকলো তার মাস্ক পর্যন্ত। দুহাতে অতিক ফিরায় ঝেড়ে পা দিয়ে নিথর দেহ দুটো পা দিয়ে সরি অগ্রসর হলো কিলিং মেশিন। করিডোরের প্রান্ত পেরোতে দৃশ্যটি নজরে এলো। হাবিব এবং তার হিটটিমের দুজন একদল অজানা ঘাতকে বধ করতে ব্যস্ত। অপর একজন নিজের উরু চেপে দেয়াল ঘেঁষে বসে আছে, খুব সম্ভবত আহত সে। সোজার পর্যবেক্ষণ চালালো অমানিসা। পোশাকের বুকের অংশে অঙ্কিত প্যাঁচার চিহ্ন মনোযোগ কেড়ে নিল তার। অজান্তেই শীততারা বেয়ে নেমে গেল যাওয়া এক শীতল স্রোত অনুভব করলো আসমান। আলফা রাফার সঙ্গে পরিকল্পনা, তবে কি আলফাও যুক্ত? উদ্ঘাটন কিংবা বিশ্লেষণ করার সময় নেই। ক্ষিপ্র গতিতে এগুলো সে হাতে। ন্যান্সাক ভন ভন করে
ঘুরিয়ে ঘূর্ণিপাক তুলল মেঝেতে। হাবিবকে আশ্রয় ফেললো তার উপর চড়ে বসা পেঁচা বাহিনীর সদস্যের মাথা বরাবর সেটি ছুড়ে দিতেই উঁচু পড়ল সে। অতঃপর রিভলভারের বুলেট বিদ্ধ হলো তার বুক। তৎক্ষণাৎ উঠে বসে হাবিব পিছন ফিরল। আসমানকে লক্ষ্য করে সে একসঙ্গে প্রশান্তি এবং উৎকণ্ঠা অনুভব করল। এরা কিভাবে? আরেক পেঁচা বাহিনীর সদস্যের গলা চেপে দেয়ালের সঙ্গে লেপ্টে রেখে হুঙ্কার ছিল আসমান। হাবিব উঠে দাঁড়িয়ে নিজের রিভলভার ক্ষিপ্র গতিতে নতুন ম্যাগাজিনে ভরতে ভরতে উত্তর করল। জানি না ভাই, আমাদের ধারণায়ও ছিল না। ম্যামকে গার্ড দিতে যখন আমরা ওই রুমে যাচ্ছিলাম তখনই অতর্কিতে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। থমকালো আসমান। ক্ষণিকের জন্য হাতের হিজেন ব্লেড শিকারের মুখে ঢুকিয়ে সম্পূর্ণ গেঁথেই ফেলল। প্রাণনাশ নিশ্চিত করে তারপর এক ছটকায় ফিরে তাকালো। রোজা কোথায়? হিচ্চিমের একটি ছেলে এক আঙুল তুলে দেখিয়ে দিল পথ। আপনি যান ভাই, রাফা কাইসারের সাথে আছে ম্যাম। আমরা এই দিকটা সামলে নিচ্ছি, বাকিরাও এসে পড়েছে, আমরা পারবো, আপনি যান। আসমানে কোনো আপত্তি প্রদর্শন করলই না। বাকিরা শত্রুদের রুখে রাখতে রাখতে করিডোরে সে ছুটে গেল। তার হৃদস্পন্দন হার মেনেছে, এতটা প্রকাণ্ডভাবে স্পন্দিত হচ্ছে যেন এই বুঝি লুটিয়ে পড়ল। তবে আসমান নিজের পতন হতে দিল না। অর্ধাঙ্গিনী এবং নিজের অংশের চানে তাকে নির্দিষ্ট কক্ষের সামনে এসে দাঁড় করালো। প্রবেশপথে থমকে দাঁড়িয়ে অভ্যন্তরের দৃশ্য পর্যবেক্ষণ করতে তার হৃদস্পন্দন এবার সম্পূর্ণ স্থবিরই হয়ে পড়লো, যেন বিস্ফোরিত নয়নে তাকালো দৃশ্যপথে। একপাশে টেবিল ঘেঁষে দণ্ডায়মান রক্তস্নাত বিক্ষত রোজা, তার কপালে পিস্তল ঠেকিয়ে দাঁড়ানো আকাশ এবং সদ্য মেঝে থেকে উঠে চেয়ারের সঙ্গে ঠেস দিয়ে দাঁড়ানো বিধ্বস্ত রাফা। মুখের দুই পাশে থেকে উষ্ণ তরল গড়িয়ে পড়ছে, নামছে তার দৃষ্টি জুড়ে এক ধোঁয়াশা, যার প্রবল অস্তিত্বকে অনুভব করতে পেরেছে। এমন ভঙ্গিতে সহসাই রমণী ফিরে চাইল আসমানের দিকে। ওই ভয়ঙ্কর মুখশ্রী পরিপূর্ণ বিভীষিকায় হাস্যস্য তৃপ্তির হাসে। ফাইনালি চেয়ারের উপর থপ করে বসে পড়ল রাফা। ওই অবস্থায় ও হাঁটুর উপর হাঁটু তুলে রাজকীয় ধাঁচে দৃষ্টি ফেল সামনে। হাতের রক্তাক্ত আঙুলের মাঝে ঘুরপাক খেতে থাকলো সিগারেটের টুকরো। বেখিয়ালি পদক্ষেপে এগোলো আসমান। দৃষ্টি তার রোজার দিকে। প্রেয়সী ঘুরে তাকালো তার আগমনে। দৃষ্টি জুড়ে বিন্দুমাত্র দুর্বলতা নেই কোনো অসহায়তা, আছে শুধু ক্রোধ এবং ঘৃণা। উদ্দেশ্য নয়, ওই আধার রানীর উদ্দেশ্যেই তার এটা। অতর্কিত ঘটনাটি ঘটলো তখনই। আসমান কয়েক পা প্রবেশ করতে এক যান্ত্রিক শব্দ হলো, ক্রিং ক্লেক। কক্ষের দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গিয়েছে। ঝট করে সকলেই তাকালো সেই দিকে। ধাতব দরজার দুই পাশে স্লাইড করে এসে মিলিত হয়ে পড়েছে। সামান্যতম ফাঁক ফোকরও নেই। উপরের স্ক্রিন জুড়ে জ্বলজ্বল করছে লাল বর্ণের বাতি, যেন বিপদ সংকেত। একপাশে ইলেকট্রিক্যাল স্ক্রিনে দৃষ্টিপাত হয়ে বুঝতে আর বাকি রইল না আসমানের। দরজাটি বন্ধ হয়ে গিয়েছে। নির্দিষ্ট কোনো কোড ছাড়া আর এই দরজা খোলা অসম্ভব। ধাতব হাওয়ায় ভেঙে ফেলারও কোনো সুযোগ নেই। সেই কাজ সাধন করতে চাইলেও যথেষ্ট সময়ের প্রয়োজন হবে। ওইটুকু যথেষ্ট রাফা এবং আকাশের জন্য। এই কক্ষের মাঝে আসমান এবং রোজাকে আবদ্ধ করে ফেলা হয়েছে। বাইরে থেকে সঙ্গে যোগাযোগ সম্ভব অসম্ভব। কিসের জন্য? তার উত্তর একমাত্র রাফার নিকটেই রয়েছে। কারণ সে এই পরিকল্পনা বাস্তবায়নে একটি ল্যাবরেটরির মতন কক্ষ ও স্থান বেছে নিয়েছে। অবশ্য এই বিল্ডিং জুড়ে গোপনীয় নিরাপত্তা ব্যবস্থার প্রলেপ রয়েছে, যা সম্পর্কে বাইরের মানুষের ধারণা নেই বললেই চলে। এই সুযোগটাকে এভাবে কাজে লাগানো রাফার পক্ষে সম্ভব। পুনরায় ভেতরে তাকালো আসমান। সে ইতিমধ্যে ফাঁদে পা দিয়ে ফেলেছে, সন্দেহ নেই। আপাতত পরাজয়ের কথা না ভেবে ভবিষ্যতে মনোযোগ দেওয়া দরকার। তার অর্ধাঙ্গিনী অস্ত্রের মুখে বিষয়টি তাকে মোটেও সুস্থির থাকতে দিচ্ছে না। হাতের ডিভাইসটিতে কক্ষের লক সিস্টেম অন করার কার্যসিদ্ধির পর তা ছুঁড়ে ফেলল রাফা অবহেলায়। বোঝা গেল এই ডিভাইস দ্বিতীয়বার ব্যবহারের উপযোগী নয়। অতি অলস ভঙ্গিতে লাইটার তুলে সিগারেট ধরাতে চাইল সে। ক্ষতবিক্ষত হাত তার কাঁপতে থাকলো। অসুবিধার সৃষ্টি করলো কাছে, তাতে সুজোড়া কুঞ্চিত হলো রাফার। মিসেস জ্যোৎস্না আক্রোশ প্রদর্শনে কমতি রাখেনি। ঝটকা দিয়ে উঠল রোজা। তাতে আকাশ তাকে দ্বিগুণ জোরে চেপে ধরে পিস্তলের সেফটি লক খুলল।
অন্তিম হুমকি। আসমানের দৃষ্টি পতিত হলো রোজার উপর, সমস্ত শরীর পেরিয়ে থামলো উদরে। স্ট্রিপ। অবশেষে সিগারেট জ্বালাতে সক্ষম হয়েছে রাফা। দীর্ঘ সুখ টানে হাওয়া তামাটে ধোয়ার মতো মাতিয়ে এসে আদেশ করলো। তখনও স্থির চেয়ে রইল আসমান রোজার দিকে। তার উদ্দেশ্যেই আদেশ ধ্বনি হয়েছে স্ত্রীকে জিম্মি করে তাকে বশ কর, এক হাস্যকর কিন্তু বর্তমানে কার্যকরী প্রচেষ্টা। না আসমান। ঝাঁঝালো কণ্ঠে বলতে একটুও সময় নিল না রোজা। তীব্রভাবে নাড়ালো মাথা। আসমান তবুও শুধু নির্বিকার চেয়ে রইল পরক্ষণে নিজের পরিধানের জ্যাকেটের জিপার চেনে উন্মুক্ত করলো আপন অবয়ব। রাফার অধর কুঞ্চিত হলো হাসির ধারায়। অতি হাসি ভঙ্গিতে হেলান দিয়ে সে ওই রকম ভগ্নপ্রায় অবস্থায় পর্যবেক্ষণ করে গেল শুভ্রতাকে। অত্যন্ত বিধ্বংসী দেখালো তার এহেন দুর্বোধ্য আচরণ। একটা শব্দ উচ্চারণ করলো না আসমান। ধীরে ধীরে নিজের জ্যাকেট খুলে টি শার্ট ধরলো। এক হাতে দ্রুত টানে সেটি খুলে উন্মুক্ত করলো নিজের ঊর্ধ্বাঙ্গ। মেঝেতে ফেলে দিল আবৃতকারী বস্ত্র। অতি নিগুড় পর্যবেক্ষণ চালালো রাফা। তার ক্ষত চিহ্ন সম্বলিত প্রশস্ত বুক এবং উদর জুড়ে রোজার শরীরে তড়িৎ খেলে গেল যেন। কিন্তু পিস্তলের নল তাকে রুখতে বাধ্য করেছে। উদর মাঝে কেমন অস্বস্তি অনুভব হচ্ছে, যেন তার ভালোবাসার অংশ পিতা মাতার এই সংকট লগ্নে শঙ্কিত। কাম হিয়ার। আঙুল তুলে অত্যন্ত বেহায়া আদেশ ছুড়ল রাফা। অবশ্য আসমান অনুসরণ করলো। লম্বা কয়েক পদক্ষেপে পৌঁছলো রাফার বসে থাকা চেয়ারের নিকট। একেবারে জন্য রমণীর সঙ্গে দৃষ্টি মেলালো না তার। সে চেয়ে আছে একপাশে, যেখানে দণ্ডায়মান তার অর্ধাঙ্গিনী। ব্যাপার চেয়ে লক্ষ্য করে খিলখিল করে হাসলো রাফা। মুখে রক্ত এসে যাওয়ায় থু করে ফেললো তা একপাশে। অতঃপর তৃতীয় আদেশ ধ্বনিত হলো। নীল ডাউন। কম্পন খেলে গেল আসমানের সুগঠিত মাংসপেশি জুড়ে। প্রথমবারের মতো দৃষ্টি ফিরিয়ে এসে তাকালো রাফার নয়ন বরাবর। দাঁতে অধর কামড়ে ধরে রাফা আবারও বলল, আই সেড নীল ডাউন বিফোর মি। আকাশের তর্জনে চেপে বসলো পিস্তলের ট্রিগারের উপর। ওই চুকুই আসমানের সব গর্ব অবস্থান ভাঙার জন্য যেন যথেষ্ট। মেঝের দিকে তাকালো সে। অতঃপর এক হাঁটু স্থাপন করলো। পরবর্তীতে অপর হাঁটু মেঝেতে বসলো উভয় গেড়ে। রাফা কায়সারের সম্মুখে অবমানিত হলো তার সমস্ত অস্তিত্ব। সহস্র চাওয়া সত্ত্বেও কিছুই উচ্চারণ করতে সক্ষম হলো না রোজা। শুধু নির্বিকার চেয়ে রইল আসমান। আজ তার জন্য নতজানু হতে দ্বিতীয়বার ভাবিনি কেমন অনুভূত হচ্ছে তার। নরক অনুভূতি। কে যেন বলেছিল চাঁদকে কখনো মাটিতে নামিয়ে আনা সম্ভব নয়। রোজা দিকে তাকালো রাফা। নিজের পা তোল। বৃদ্ধাঙ্গুলি আসমানের চিবুকে থেকে উত্তোলন করলো মাস্ক পরিধানকৃত শুভ্র মুখখানি পিপির করল। আজ স্বয়ং চাঁদ আমার পদতলে। তুমি হেরে গিয়েছো জ্যোৎস্না। সে চেয়ে রইল রোজা ওই আধার রানী এবং তার শিওরে নত যেন অমানিসার পানে, যেন এক মহারানী এবং কৃতদাস। আফসোস হচ্ছে প্রথমবারের মতন রাফা কায়সারকে ধ্বংস সে স্বয়ং রাফা কায়সারে পরিণত হওয়ার গ্লানিটুকু বরণ করা অতি জরুরি ছিল।